তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। আমরা প্রথমে একটা ভিডিও ছেড়েছিলাম তাই ভিতরে হসপিটাল নামে। তো ওই ভিডিওটিতে ওই হসপিটালের কোথায় কি আছে পুরো ডিটেলস আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলিনি, সেটা হলো যে এই ভুতুড়ে হসপিটাল হওয়ার পেছনে আসল কাহিনীটা কি, আসল রহস্যটা কি, এটা আপনাদের সম্মুখে তুলে ধরা হয়নি। তো আজকে আমরা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে ওই হসপিটালের সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল, আজকে এই ভুতুড়ে হসপিটালের পেছনে মাস্টার মাইন্ড কে ছিল, সেটা আপনাদের সম্মুখে আজকে সম্পূর্ণ খোলাসা করে দেব। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। অবশ্যই আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে 5 মিনিট সময় নিয়ে দেখবেন। আমরা চলে যাচ্ছি একটু পেছনের দিকে, সময়টা আমার পেছনে যাচ্ছে, তারপর সামনের দিকে আগাবো। উত্তর 24 পরগনা বা কলকাতা এই সমস্ত জায়গায় একজন ব্যক্তির জন্ম হয়, একটা মিডল ক্লাসেরই ছেলে, তার নাম হচ্ছে রামেশ্বর পড্ডার। তো উনি হাইফাই শিক্ষিত ফ্যামিলির তো মানুষ ছিলেন না, কিন্তু তার দিমাগ ছিল এক চালাক মাইন্ডের। তো তিনি কি গেম খেলেছিলেন সাধারণ মানুষের সঙ্গে। উনি প্রথমত একটা চাকরি করতেন কোনো একটা কোম্পানিতে, সেখানে তিনি এমডি এবং সিও হিসাবে কাজ করেন। তারপর ধীরে ধীরে তিনি যে একটা কোম্পানি খোলেন, যেটা র্যামেল ইন্ডাস্ট্রি বা র্যামেল প্রাইভেট লিমিটেড নামে পরিচিত ছিল। এই র্যামেল নাম দিয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে 18টা একটা সংস্থা তৈরি করেছিল। বিভিন্ন হাসপাতাল, ফার্মাসি, রিয়েল এস্টেট, এই সমস্ত হাবড়ি মিলে 18টা সংস্থা তৈরি করেছিল। এই সংস্থাটা কারা চালাতো? এই সংস্থাটা চালানোর পেছনে 4টে স্তর ছিল। তো প্রথমে ছিল সেই মাস্টার মাইন্ড রামেশ্বর পড্ডার, তার নিচে ছিল এক ম্যানেজার, মানে প্রত্যেকটা জেলায়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম, ঝাড়খণ্ডের কিছু এলাকায় প্রত্যেকটা জেলায় 2-3টে করে ওদের একটা মেন সংস্থা ছিল। প্রত্যেক সংস্থায় আবার 20টা করে প্রায় ওদের ম্যানেজার ছিল। ওই ম্যানেজারে কিন্তু স্থায়ী একটা মাইনে ছিল। হ্যাঁ, ওই ম্যানেজারের পেছনে, মানে ওই ম্যানেজারের নিচে 3 নম্বর স্তরে ছিল হাজার হাজার মানুষ এজেন্ট ছিল, দালাল ছিল। ওই দালালগুলো কারা ছিল? সাধারণ গ্রাম মানুষের থেকে উঠে আসা কিছু শিক্ষিত ফ্যামিলির লোক, বেকার যুবক ছেলে, কিংবা একটা গ্রামের মধ্যে কিছু মানে সম্পদশালী ছেলে মেয়ের। প্রত্যেক গ্রামেই কিছু কিছু মানুষ থাকে বা কিছু কিছু পরিবার থাকে, ওই পরিবারকে কিন্তু সবাই শ্রদ্ধা করে, সবাইকে মানে। তো ওই যে ম্যানেজার, যারা 2 নম্বর স্তর ছিল, তাদের টার্গেট ছিল পাড়ার ওই সমস্ত ছেলে মেয়েদের টার্গেট করা। তাদেরকে কিভাবে টার্গেট করতো? তাদেরকে বলা হতো তোমাদেরকে চাকরি দেবো, তোমরা এসো ইন্টারভিউ দাও। ওরা যেত, ইন্টারভিউ নিত এবং একটা ওদেরকে এমএলএ হিসাবে ব্যবহার করতো। মানে একদম গ্রাউন্ড লেভেলে, গ্রাম থেকে উঠে আসা শিক্ষিত বেকারদের এবং শিক্ষিত গৃহবধূদেরকে টার্গেট করে ওরা এই গেমটা খেলতো। সাধারণ মানুষ কিংবা ওদের হাত থেকে মানে ওদেরকে আগে প্রথমে টাকা দিয়ে, সুদে টাকা দিয়ে, ডবল টাকা দিয়ে ওদের কাছ থেকে বিশ্বাস অর্জন করতো। কিভাবে? ধরেন আমি এজেন্ট, আমি গেলাম ইন্টারভিউ দিতে, আমাকে বললো যে তুমি এমএলএ কাজ করো, তুমি যদি তোমার কাছে 50,000 টাকা বা 20,000 টাকা থাকে, তোমাকে 50,000 দিতে হবে, তুমি 10,000 শুরু করো, 5,000 শুরু করো। তুমি যদি 5,000 টাকা আজকে দাও, তুমি 6 মাস পর তোমার টাকাটা ডবল হয়ে যাবে। কোথা থেকে ডবল হবে? এই টাকাটা তো আমি নিজে থেকে দিতে পারবো না, কারণ কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে এই টাকাটা যাবে একটা অ্যাসেটে যাবে, তুমি এই টাকাটা ইনভেস্ট করছো আমাদের কাছে। এই টাকাটা আমাদের তৈরি হসপিটাল আছে, রিয়েল এস্টেট আছে, বিভিন্ন ফার্মাসিস্ট কোম্পানি রয়েছে, এছাড়াও অন্যান্য হোটেল রয়েছে, সেই সমস্ত জায়গায় এই টাকাগুলো খাটবে। সেখান থেকে যেগুলো প্রফিট হবে, প্রফিট মার্জিন হয়ে তোমাকে বা আপনাকে এই টাকাটা সুদ সমেত ডবল করে ফেরত দেওয়া হবে। এই প্রসেসটা যে এজেন্ট হয় তাকে আগে বিশ্বাস করানো হয়েছিল এবং তাকে ওইভাবে প্রফিটও দেওয়া হয়েছিল। এই যে এজেন্টগুলো কোনো নির্দিষ্ট বেতন ছিল না, এরা সাধারণ মানুষের কাছ থেকে যে সব টাকাগুলো তুলতো, এই টাকাগুলো থেকে নির্দিষ্ট তাদের জন্য কমিশন রেখে ম্যানেজারের কথায় বাকি টাকাগুলো নিয়ে অফিসে গিয়ে জমা করতে হতো। এবার যখন ওর একটা বিশ্বাস চলে আসলো, মানে ওই সেই টাকা প্লাস পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন ওই টাকাটা আরো ওদের ওই ম্যানেজার হাতে জমা দেয়,
এই সঙ্গে সঙ্গে কি করলো, যখন ওরা আরো বিশ্বাসটা বেড়ে গেল তখন ওই প্রতিবেশীর সঙ্গে বেড়ে পড়ে, প্রতিবেশীর কাছে টাকা আনতে চলে যায়। ও তখন গ্যারান্টি সহকারে কি বলে যে কোম্পানি না টাকা দিলে আমি টাকা দেবো। কারণ কি ওই একটা সাহস, কারণ ও পেয়েছে যে ওর টাকা পেয়ে গেছে বলে মানে ডবল হয়ে গেছে, তার মানে ওর একটা বিশ্বাস চলে এসছে কোম্পানির প্রতি। তো এবার এইভাবে অন্যের টাকা কিন্তু ওই টাকা সংগ্রহ করতে লাগে এবং ওদেরকে একটা মেয়াদ দেওয়া হয় যে তোমাদেরকে টাকা দেওয়া হবে 5 বছরে। ধরো তুমি 10,000 টাকা জমা দিলে 5 বছরের পর 20,000 টাকা হবে, একদম সুদ সমেত প্লাস ডবল। তো এইভাবে এই ঘটনাটা 1994 থেকে 2016 সাল পর্যন্ত চলেছিল, 2016 সাল পর্যন্ত। তো এই ঘটনা চলতে এদিকে কিন্তু টাকা তোলা হচ্ছে, আর এদিকে কিন্তু আরেকটা ওদের মার্কেটিং চলছে। কি মার্কেটিং? ওই যে হসপিটাল, রিয়েল এস্টেট, হোটেল, যে ওইখানে মানে কর্মরত বিভিন্ন কর্মচারীরা ওরা কিন্তু জানতো না যে আমাদের এই ফান্ডিংটা কোথায় থেকে আসছে, তাদেরকে বলা হতো না। পুরো সেক্টরটা আলাদা, একটা হচ্ছে টাকা তোলা, একটা হচ্ছে কর্মজীবন, মানে লোক দেখানো। হাসপাতালে থাকা কর্মচারী গেলা এইসব কথা জানতোই যে তাদের হাসপাতালের নাম দিয়ে বাইরে থেকে টাকা তোলা হচ্ছে। হাসপাতালের ম্যানেজমেন্টরা তাদেরকে এইসব কথাগুলো থেকে আলাদা করে রেখেছিল। যদি কেউ জেনেও যেত তবে তাকে এইভাবেই বলা হতো তারা হাসপাতালে যেসব টাকাগুলো ইনভেস্ট করে সেই টাকাগুলো থেকে সেখান থেকে লাভ বেরিয়েছে, তাদের ওই টাকা আসল ও সুদ সহ ফেরত দেওয়া হয়, এই কথাই ওদেরকে বলা হতো। মানে ওই সংস্থা থেকে, ওই হাসপাতাল থেকে ওই সুদের টাকা দেওয়া হয়, কিন্তু আসলে দেওয়া হতো না। কোথায় দেওয়া হতো? ওদেরকে বলা হতো তাই। আসলে ব্যাপারটা এরকম যে ধরেন আমি এজনকে টাকা দিলাম, এবার আমাকে তো সুদ দিতে হবে, ওই টাকাটা কে দিবে? ওই টাকাটা এবার পার্শ্ববর্তী আরেকজনের কাছ থেকে ও কিছু টাকা নিল, ওইখান থেকে এবার আমার মতো আরো 10-20 জনকে ওই মাথার সুদের টাকাটা দিয়ে দিল। তো এইভাবে ব্যবসাটা চলতো, মাস্টার মাইন্ড গেমটা। তো এই গেমটা তখনই ধরা খায় যখন এই গেমটা চলে আসে, মানে সারদার যখন ফাঁস হয়ে যায়, সারদার কেলেঙ্কারি যখন ফাঁস হয়ে যায়, তখনই কিন্তু সিবি এবং ইডি এর নজর পড়ে যায় তখন এই র্যামেল ইন্ডাস্ট্রিতে, যে এই কোম্পানিতে এরকমই তো নন ব্যাংকিং রিফান্ড নিয়ে এরা ব্যবসা করছে, তাহলে এদের তো মনে হয় এরকম ঘোটালা রয়েছে। তো যখন ইডি এবং সিবিআই দুজনে যখন একসঙ্গে রেড করেছিল ওই কলকাতার বিভিন্ন সংস্থায়, মানে মেন জায়গাগুলিতে, তখন ওরা খুঁজে পায় প্রায় 3,500 কোটি টাকার ওরা অ্যাসেট একটা জমা করে রেখেছে, 3,500 কোটি টাকা। তারপর সেটা আরো জানতে পারে যে এই ঘটনাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ ছিল না, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যার মতন জায়গাও, এই সমস্ত জায়গা এই এলাকায় এই সংস্থাগুলো জড়িত ছিল। রাতে যখন বিষয়টা জানা যায় তখন কিন্তু ওই যে হাসপাতাল, র্যামেলের মতো আরো অনেক হাসপাতাল রয়েছে, আমি আপনাদেরকে দেখে দেবো, লিস্ট দেখে দেবো, রাতারাতি বন্ধ হয়ে যায়। সেখানকার বিদ্যুৎ ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয় একদম সরকারিভাবে। এই র্যামেল ইন্ডাস্ট্রির যতগুলা ম্যানেজিং ডিরেক্টর এবং এদের নামে যতগুলো সম্পত্তি ছিল, সমস্ত সম্পত্তি এবং অর্থগুলো একদম সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার সিজ করে নেয়, বন্ধ করে দেয় একদম। তারপর ওদেরকে এটা বলা হয়, ওদের কাছ থেকে প্রায় 2 কোটি টাকা মতন ওদেরকে ফাইন করা হয়েছিল সেবির তরফ থেকে। তারপর সাধারণ মানুষ থেকে, যে সমস্ত মানুষগুলো থেকে টাকা তুলেছিল, ওদেরকে 15% সুদ হারে আসল সমেত ওদেরকে ফিরিয়ে দেওয়ার রায় হয়েছে। তো এর রামেশ্বর পড়া হচ্ছে মেন হচ্ছে আসল মাস্টার মাইন্ড। এনে এখন এনার জেল হয়েছিল, জেল হওয়ার পর ওনাকে এখন বাড়িতে রাখা হয়েছে। ওনাকে এইভাবে রাখা হয়েছে যে উনি কোন রকম ভাবে বড় বিজনেস করতে পারবেন না, একদম সরকারি তরফ থেকে কোর্টের অর্ডার থেকে একদম নির্দেশ করা আছে, কারণ আবার যদি ঘটনা করে দেয়। এবার চলেছে সাধারণ মানুষের টাকাটা কিভাবে দিবে। ওই যে টাকাটা ছিল জমাটা, সেটা নির্দিষ্ট প্রমাণ দিয়ে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে, বিভিন্ন ফর্ম ফিল আপ চলেছিল আপনারা জানেন। আর তাছাড়া ওই যে বিল্ডিং গুলো যেগুলো পড়ে আছে একদম পরিত্যক্ত ভাবে, ওই সমস্ত বিল্ডিং গুলো সরকারের তরফ থেকে একে একে কি করা হচ্ছে, নিলামি করা হচ্ছে। ওই নিলামি থেকে যে সমস্ত টাকাগুলো আছে সেই সমস্ত টাকাগুলো থেকে আবার ওই সাধারণ মানুষকে ফিরে দেওয়া হচ্ছে। এই প্রসেসটা এখন চলছে। তো এই হচ্ছে আসল ঘটনা র্যামেল হসপিটালে। এই তথ্যটা, এই মূল্যবান তথ্য আধুনিক ইয়াংস্টার মানে এই কথাগুলো কেউ তুলে ধরে না, শুধুমাত্র এটা তুলে ধরে যে ওখানে একটা ভূত আছে, ওই তো অপারেশন থিয়েটার রয়েছে, এখন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, কিন্তু কেন পড়ে রয়েছে সেটা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলাম। এইভাবে লোক দেখানো বিজনেসের আড়ালে MLM করাই তাদের আসল উদ্দেশ্য ছিল। তো এরকম আরো ইন্টারেস্টিং কাহিনী আমার কাছে রয়েছে এবং আমাদের গ্রামে এবং আমাদের সঙ্গে ঘটে গেছে এরকম চিটফান্ড কাণ্ড। তার গ্রাহকদের ঠকিয়ে একটা মানে বিনা পারমিশনে ফিনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, যদি আপনারা শুনতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।
কেন বেডি ভূত আছে। বেড়ে ভূত হ্যাঁ, কিভাবে বুঝতে পারলেন? ভূত আছে যে এখানে আমরা দেখি যে আছে। আর চিতা বাঘ আছে একটা না, চিতা বাঘ আছে চিতা বাঘ গাই চক্র বাঘ সত্যি? সত্যি। ওই ডেনে আছে, ডেনে ওই নিচে নিচে ডেন আছে, ডেন। ওই নিচে ডেনে চিতা বাঘ আছে? হ্যাঁ, কবার দেখেছেন? ও আমরা দুবার দেখেছি, দুবার দেখেছেন? দুবার।